সবাইকে স্বাগতম জানাচ্ছি বায়োলজি লাভার্সে ফ্রি কোর্সে আজকে সেকেন্ড লাইভ ক্লাসটিতে। তো সেকেন্ড লাইভ ক্লাসে আমরা কি শিখবো সেটা বলার আগে আমি ফার্স্ট লাইভ ক্লাসে কি শিখেছি সেটা বলছি। যে ফার্স্ট লাইভ ক্লাসে আমরা মূলত চ্যাপ্টার 1 এর উপরে বায়োলজি ফার্স্ট পেপারে চ্যাপ্টার 1 এর উপরে ডিএনএ রেপ্লিকেশনটা শিখেছিলাম, যেখান থেকে আমরা দেখলাম যে একটা ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ কিভাবে তৈরি হতে পারে, এবং আমরা দেখেছি যে একটা ট্রেনের রাস্তা কিভাবে পেঁচানোর ফলে ইঞ্জিনিয়ার বসছে আর মিস্ত্রিরা কাজ করছে, এই একটা ছন্দ দিয়ে বা একটা গল্প দিয়ে কিন্তু আমরা পুরো রেপ্লিকেশন পার্টটুকু শেষ করে ফেলেছি। এবং শুধুমাত্র রেপ্লিকেশনই শিখিনি, আমরা আমাদের আরো গুরুত্বপূর্ণ অনেকগুলো টপিক শিখেছি, যেমন নিউক্লিক অ্যাসিড শিখলাম, দেন আমরা ডিএনএ সম্পর্কে জানলাম। এগুলো না জানলে কিন্তু আমরা কিছুতে রেপ্লিকেশন পার্টটা শেষ করতে পারতাম না। তো আজকে মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রান্সক্রিপশন এবং ট্রান্সলেশন দুইটাই পড়বো। এন্ড এই দুটো টপিক খুব খুব ছোট এন্ড খুব ইজি টপিক। তো এগুলো জানার জন্য আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আরএনএ সম্পর্কে। তো আমরা আরএনএ সম্পর্কে আলোচনাটা শুরু করব, তার আগে আমাকে একটু কমেন্ট করে সবাই জানান যে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, বোর্ডে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, আচ্ছা, ওকে, আমার সাথে অনেকে হচ্ছে জয়েন করে ফেলছে, সালাম জানাচ্ছে সবাই, ওয়ালাইকুম আসসালাম, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা, তো সব ক্লিয়ার বলছে, আমরা হচ্ছে তাহলে ক্লাসের টপিকটা হচ্ছে শুরু করি। তো আমরা আমরা প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে যখন পড়ছিলাম তখন আমরা বলেছিলাম নিউক্লিক অ্যাসিড মূলত কয়টা, দুইটা। কিসের উপর ভিত্তি করে দুইটা হয়েছে, অক্সিজেনের ভিত্তি করে হয়েছে মূলত কিসের উপরে, ডিএনএ, এই যে আরএনএ, ডিএনএ আর আরএনএ এই দুইটা ভাগ হয়েছে মূলত অক্সিজেনের উপর ভিত্তি করে। কিসের উপর ভিত্তি করে, অক্সিজেনের উপর ভিত্তি করে। তো আমরা অক্সিজেনের কথা কেন বলছি, কারণ আমরা জানি যে রাইবোজ সুগারের ক্ষেত্রেও কিন্তু 5 কার্বন থাকবে, আর ডিঅক্সিরাইবোজ সুগারের ক্ষেত্রেও কিন্তু 5 কার্বনই থাকে। কিন্তু কথা হচ্ছে যে সেখানে ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে ডিঅক্সি কথাটা দ্বারা বোঝাচ্ছিল সেখানে অক্সিজেন নেই, কিন্তু রাইবোজ সুগার দ্বারা যে নিউক্লিক অ্যাসিডটি তৈরি হয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু অক্সিজেন থাকছে। কোথায়, 2 নাম্বার কার্বনে। তো তাহলে আমরা প্রথমেই এই যেহেতু ট্রান্সক্রিপশনের মাধ্যমে আমাদের একটা ডিএনএ থেকে একটা এমআরএনএ তৈরি হয়, তার কারণে আমাদের আরএনএ সম্পর্কে কিন্তু ধারণা রাখতে হবে। কারণ আমাদের যে এমআরএনএটা তৈরি হয় সেটা মেইনলি কোথায় যাবে, সেটা মেইনলি রাইবোজোমে যাবে। রাইবোজোমে গিয়ে কি করবে, রাইবোজোমে গিয়ে ট্রান্সলেশন ঘটাবে। আর ট্রান্সলেশনের মাধ্যমে কি হয়, ট্রান্সলেশনের মাধ্যমে একটা এমআরএনএ একটা প্রোটিনকে তৈরি করে, যেখানে কিনা আরএনএ এর প্রকারভেদগুলো আমাদের শেখা খুব দরকার। তাই আমরা প্রথমেই আমরা হেডলাইন দিব যে আরএনএ, আমরা প্রথমেই হেডলাইন দিব যে আরএনএ। আচ্ছা, আমি একটু দেখে নেই যে আমাদের এই পাশে ঠিক কতটুকু অংশ দেখা যায়। আচ্ছা, অনেকটা অংশ হচ্ছে দেখা যায়। ওকে, নো প্রবলেম। তাহলে হচ্ছে আমরা যে কোনো ভাবে এই পাশ থেকে লিখতে পারবো, সেটা কোনো সমস্যা নেই। তো আমাদের সাইটোপ্লাজমের মধ্যে মূলত আরএনএটা থাকে, রাইট? তো সাইটোপ্লাজমে আরএনএ এর পরিমাণ কত, এটা আমাদের এক্সামে দেওয়া থাকে। সেজন্য আমরা প্রথমে একটা পয়েন্ট লিখবো এখানে আরএনএ এর ক্ষেত্রে। পয়েন্টটা হচ্ছে যে সাইটোপ্লাজমে কি পরিমাণের আরএনএ থাকে, সেটা হচ্ছে সাইটোপ্লাজমে, সবাই খাতার মধ্যে লিখি যে সাইটোপ্লাজমের মধ্যে, সাইটোপ্লাজমে 90 ভাগই কি, 90 ভাগই হচ্ছে আরএনএ, 90 ভাগই হচ্ছে আরএনএ। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে আমরা এই আরএনএ এবং ডিএনএ এর ক্ষেত্রে একটা কমন বৈশিষ্ট্য খুঁজে পাই, সেটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট। এটা হচ্ছে কি, 5 কার্বন বিশিষ্ট, এটা কিন্তু একটা কমন বৈশিষ্ট্য। আচ্ছা, এবার আমি একটা প্রশ্ন করব সবার কাছে, একটা প্রশ্ন, যারা যারা এখন ক্লাসটা করতেছেন প্রত্যেকেই হচ্ছে কমেন্টে জানাবে, ঠিক আছে? আর যারা হচ্ছে পরবর্তীতে রেকর্ড দেখবে তারা হচ্ছে ক্লাসটাকে পজ করে দেন হচ্ছে অ্যানসার গুলো কমেন্টে জানাবে। আচ্ছা, তো আমার প্রশ্নটা হচ্ছে যে 5 কার্বন বিশিষ্ট যে আরএনএ এর কথা বলছি, সেই আরএনএ এর ক্ষেত্রে আমরা কি কি নাইট্রোজেন ক্ষারক ব্যবহার করব, আমাদের নাইট্রোজেন ক্ষারকগুলোর নাম কি কি হবে। আমরা কিন্তু গত ক্লাসটিতে আমরা পড়েছিলাম নাইট্রোজেন ক্ষারক কি কি রয়েছে, আমরা পড়েছিলাম
যে থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডিনিন, ইউরাসিল এগুলো সব পড়েছি। এবার আমার প্রশ্ন হচ্ছে এক্ষেত্রে আমরা কি কি নাইট্রোজেন ক্ষারক দেখব। এই আরএনএর ক্ষেত্রে আমরা এই নিউক্লিক অ্যাসিডটা তৈরি করার জন্য নিউক্লিওটাইডের মধ্যে কি ধরনের নাইট্রোজেন ক্ষারক ব্যবহৃত হবে, সেই নাইট্রোজেন ক্ষারকগুলোর নাম আপনারা আমাকে প্রত্যেকেই কমেন্টে হচ্ছে জানান। নাইট্রোজেন ক্ষারকগুলোর নাম প্রত্যেকেই কমেন্টে জানান। আচ্ছা, সবাই আমাকে একটু নাইট্রোজেন ক্ষারকগুলোর নাম প্রত্যেকে জানাবে। আর আমি একটা কথা বলি যে আজকের ক্লাসে তো আমি এটা যেহেতু বলা হয়নি, তো পরবর্তী ক্লাসের একটা অ্যানাউন্সমেন্ট আমি আগেই করে দিচ্ছি। সেটা হচ্ছে ক্লাসে মিনিমাম কতজন থাকতে হবে, ক্লাসে মিনিমাম 40 জন থাকতে হবে। 40 জন অবশ্যই লাইভ ক্লাসে থাকতে হবে। ওকে, সো গত ক্লাসে আমি যে কথাগুলো বলেছি আজকের ক্লাসে সেম কথা কিন্তু বললে, বারবার একই কথা বললে কিন্তু কোনো লাভ হচ্ছে না। তো আমি আজকে কোনো উন্নতি দেখি নাই আসলে। তো যাই হোক, প্রত্যেককে কি করতে হবে লাইভ ক্লাসের প্রতি, আর যদি সমস্যা যদি থাকে আপনারা নিজেরা একটা পোল তৈরি করে এই গ্রুপে, আর সেকেন্ড ইয়ার ব্যাচে যাদের প্রবলেম আছে তারা ওই গ্রুপে পোল তৈরি করে পোস্ট করবেন। তারপর সেই পোলগুলোর মধ্যে যেই কি দেওয়া থাকবে, টাইমগুলো দেওয়া থাকবে, রবি আর মঙ্গলের মধ্যে যেন হয় টাইমগুলো, যে টাইমগুলো দেওয়া থাকবে সেই টাইমগুলো ছাড়া যদি অন্য কারো কোনো মতামত থাকে সে তো একটা পোল অ্যাড করে নেবে, এবং যেখানে বেশি ভোট যাবে আপনাদের মতামত, আপনাদের পোল অনুসারে আমি হচ্ছে একটা টাইম ফিক্সড করব। তবে অবশ্যই মিনিমাম 40 জনকে ক্লাসে থাকতে হবে। আচ্ছা, আমাকে বলতেছে তানজিনা আক্তার আপু অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। আচ্ছা ওকে, তো তার মানে আমরা কিন্তু বুঝে গেলাম যে এখানে 5টা নাইট্রোজেন কার্বনের মধ্যে মূলত 4টা ব্যবহৃত হয় কোথায়, 4টা ব্যবহৃত হয় হচ্ছে ডিএনএ এর মধ্যে। আর সেই 4টার মধ্যে কমন 3টা যেটা কিনা আরএনএ এর ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে, আবার ডিএনএ এর ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। সেখানে একটা কিন্তু পরিবর্তিত হয়ে যায়। কোনটা পরিবর্তিত হয়ে যায়? থাইমিন পরিবর্তন হয়ে যায়। আমরা যে কাজটা করি আমরা ডিএনএ এর ক্ষেত্রে আমরা যখন ডিএনএ আঁকতে যাই তখন ডিএনএ এর ক্ষেত্রে অ্যাডিনিন থাকলে আমরা এখানে বসাই হচ্ছে থাইমিনকে। যখন আমরা দেখি সাইটোসিন থাকছে তখন আমরা এখানে গুয়ানিনকে বসাই, অথবা যদি এখানে থাইমিন থাকে তখন আমরা এখানে অ্যাডিনিনকে বসাতাম। এটা কার ক্ষেত্রে? এটা ডিএনএ এর ক্ষেত্রে। ডিএনএ নিউক্লিক অ্যাসিড তৈরি করার ক্ষেত্রে নাইট্রোজেন ক্ষারকগুলো ঠিক এইভাবে বসে। সেখানে কিন্তু অ্যাডিনিন, তারপর সাইটোসিন, থাইমিন আর গুয়ানিন এই 4টা থাকবে। আর আরএনএ এর ক্ষেত্রে আমরা যে নাইট্রোজেন ক্ষারকগুলো দেখব সেটা হচ্ছে, সেগুলো কেমন হবে? সেগুলো হবে হচ্ছে এরকম: অ্যাডিনিন, সাইটোসিন, ইউরাসিল এবং গুয়ানিন। এবং এগুলো আমরা কিভাবে কোনটার পরিবর্তে কোনটা বসাবো সেটা হচ্ছে এরকম: যদি অ্যাডিনিন থাকে আমরা ইউরাসিলকে বসাবো, কিন্তু ডিএনএ এর মধ্যে আমরা থাইমিনকে বসাবো। আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু 2 লেভেলের স্টুডেন্ট থাকতে পারে। তো যারা ফার্স্ট ইয়ার তাদেরটা ফোকাস আমি বেশি করব, কারণ তাদের কিন্তু এগুলো আগে পড়ানো হয়নি। অনেকে আছে এগুলো জানে, কিন্তু তাদের সাথে সাথে আপনাদেরকে এগুলো আবার পড়তে হচ্ছে, কারণ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট কিন্তু কিছু বুঝবে না। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ এর মধ্যে এখানে অ্যাডিনিনের পরিবর্তে থাইমিন বসলেও আরএনএ এর ক্ষেত্রে অ্যাডিনিনের পরিবর্তে ইউরাসিল বসতেছে। তারপর আমরা দেখতেছি যে সাইটোসিনের পরিবর্তে এখানে গুয়ানিন, আর যদি ইউরাসিল থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাডিনিন। তার মানে এখানে শুধুমাত্র এই 4টা যেখানে কিনা থাইমিনের অস্তিত্ব থাকবে না, আর এখানে এই 4টা যেখানে কিনা ইউরাসিলের অস্তিত্ব থাকবে না। এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখে ফেলি যে নাইট্রোজেন ক্ষারকগুলো হচ্ছে অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল, ইউরাসিল। আচ্ছা, ভালো কথা। এইবার আমরা এখান থেকে আমরা কিন্তু এই পয়েন্টগুলো বলতে পারছি। আর আরেকটা কমন বৈশিষ্ট্য হচ্ছে নিউক্লিক অ্যাসিডে, সেটা হচ্ছে সেখানে অবশ্যই কি থাকতে হবে? ফসফরিক অ্যাসিড থাকতে হবে। তাহলে আমরা এগুলো নোট ডাউন করে ফেলি। এতটুকু সবার কাছে ক্লিয়ার কিনা কমেন্টে আমাকে একটু জানাবেন।
সবার কাছে এতটুকু ক্লিয়ার হলে আমরা পরবর্তী স্টেপে চলে যাব, সেটা হচ্ছে এটা ছিল আরএনএ এর পরিচয়। এইবার আমরা যাব আরএনএ এর প্রকারভেদের মধ্যে। মূলত অবস্থানের উপর ভিত্তি করে আরএনএ কে 5টা ভাগে ভাগ করা হয়েছে। আরএনএ এর প্রকারভেদ। তো প্রকারভেদ যদি আমি আসি, এখানে প্রকারভেদের মধ্যে যদি আমি আসি, প্রকারভেদ কয়টা হবে? প্রকারভেদ অবশ্যই 5টা হবে। এন্ড এই 5টা কি কি, এই 5টা কি কি সেটা হচ্ছে আমাদের জানতে হবে। আমরা ফার্স্ট কথা হচ্ছে আমরা যখন রাইবোজোম পার্টটুকু পড়ে এসেছি তখন আমরা সেখানে দেখেছি টিআরএনএ কথা বলছে, কখনো এমআরএনএ কথা বলছে, কিন্তু সেগুলোর ডেফিনেশন কিন্তু আমরা বুঝতাম না। তো আজকের ক্লাসে আমরা এগুলোর ডেফিনেশন একদম ক্লিয়ারলি বুঝবো। তো প্রথমে আমরা কি করব, এখানে হচ্ছে 5টা প্রকারভেদ, 5টা প্রকারভেদ লিখবো, তারপর প্রত্যেকটার ডেফিনেশন হচ্ছে আমি দিয়ে দিব। তো আমরা এখানে আচ্ছা, আগের টপিকটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা আমি একটু এখন কমেন্টটা চেক করি যে আগের টপিকটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা। আগের টপিকে আশা করি কারো কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, তো তাহলে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, যারা রেকর্ডেড দেখবেন তারাও কমেন্টে জানাবেন। আচ্ছা, তো আমরা এখানে আসি যে আরএনএ এর প্রকারভেদ কয়টা? 5টা। তো প্রথমে হচ্ছে টিআরএনএ, টিআরএনএ, তারপর হচ্ছে এমআরএনএ, এমআরএনএ, তারপর হচ্ছে আরআরএনএ, আরআরএনএ, তারপর হচ্ছে এই টিআরএনএ এমআরএনএ এই দুইটা মানে হচ্ছে এটা হচ্ছে কি, এটা হচ্ছে ট্রান্সফার আরএনএ, এটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ, ঠিক আছে, এটা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। তারপরে হচ্ছে জিআরএনএ, জিআরএনএ মানে কি? জিআরএনএ মানে হচ্ছে জেনেটিক আরএনএ, জিআরএনএ মানে কি? জেনেটিক আরএনএ। সর্বশেষ হচ্ছে মাইনর আরএনএ, মাইনর আরএনএ। আচ্ছা, এইবার আমরা এগুলো ডেফিনেশনে চলে যাব। তো এতটুকু সবাই বোর্ডের মধ্যে একটু সুন্দর করে লিখে ফেলেন, তারপর আমরা এগুলো ডেফিনেশন গুলো দেখাবো, ঠিক আছে? অথবা একটা স্ক্রিনশট তুলে নিন, অথবা একটা স্ক্রিনশট তুলে নিন, তাহলে হচ্ছে আমি অংশটুকু মুছে ফেলবো, তারপর ডেফিনেশন গুলো পড়াবো। আচ্ছা, ওকে, ডান বলছে, বাকিরা সবাই জানান, বাকিরা সবাই রেসপন্স করেন, নাহলে আমি মুছে ফেলবো কিন্তু। ওকে, সবাই হচ্ছে ডান বলছে, প্রবলেম নেই বলছে। ওকে, আমরা এবার হচ্ছে এই জিনিসটা হচ্ছে মুছে আমরা ডেফিনেশন গুলো লিখে ফেলি, ডেফিনেশন গুলো লিখে ফেলি। আমি কিন্তু একটা সিকোয়েন্স মেনটেন করে একেবারে সিরিয়ালি যাচ্ছি, যাতে কোনো স্টেপে কারো কোনো পজিশনে যেন কারো কোনো প্রবলেম না থাকে, সে ফার্স্ট ইয়ারে হোক কি সেকেন্ড ইয়ারে হোক, কারো যেন কোনো প্রবলেম না থাকে। তো এখানে ফার্স্টে হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ কে দেখবো। কাকে দেখবো? ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ কে দেখবো। আচ্ছা, তো টিআরএনএ ক্ষেত্রে আমি এখানে একটা চিত্র আঁকবো। তো চিত্রটা সবাই আমার সাথে সাথে খাতার মধ্যে লিখে ফেলেন। আমি হচ্ছে এখানে টিআরএনএ ক্ষেত্রে একটা চিত্র আঁকবো। আচ্ছা, ওয়েট, সবাই খাতার মধ্যে এই চিত্রটা এঁকে ফেলেন। চাইলে কালার হচ্ছে বিভিন্ন কালার ইউজ করতে পারেন যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আর কেউ যদি হচ্ছে মনে করেন যে আমি ভুল এঁকে ফেলবো বা আমার মোছামুছি করতে হবে, তাহলে এটা রেকর্ডের যখন আবার আমি দিয়ে দিব তখন সেটা হচ্ছে লিখে ফেলবেন। আর
কালকে আমি একটু সবার কথা চিন্তা করেছি, সেজন্য আমি একদম রাত পর্যন্ত রেখেছিলাম, যদিও বলেছিলাম আমি বারবার ডিলিট করে দিব, বাট আজকে কিন্তু কোনো চান্স নাই। আজকে আমি সত্যি এটা এখন সাথে সাথে ডিলিট করব, ঠিক আছে? আমি হচ্ছে 12টার দিকে ক্লাসটা শেষ করার পরে আমি সাথে সাথে ক্লাসটাকে হচ্ছে আজকে ডিলিট করে দিব, এবং একেবারে রাত্রেবেলা আমি যখন ফ্রি হব তখন হচ্ছে ক্লাসটা দিয়ে দিব ইউটিউবে। আর আরেকটা চিন্তা ভাবনা আমি করছি, সেটা হচ্ছে যে ইউটিউব থেকে লাইভে যাওয়া। এইটা হচ্ছে একটা অন্যরকম ফিলিংস আসে যে ইউটিউব থেকে লাইভে, বেশিরভাগ কিন্তু ইউটিউব থেকে লাইভে কেউ ক্লাস তেমন করে না। সো আমরা যদি ইউটিউব থেকে লাইভ ক্লাস করাই, ব্যাপারটা কেমন হবে? যে আপনারা আগে কখনো করেছেন কিনা আমাকে একটু জানান তো কমেন্ট করে, যে এই অভিজ্ঞতাটা কি সবার আছে কিনা যে ইউটিউব থেকে লাইভ ক্লাস করার। আমি একটু পরে সবার কমেন্টটা খেয়াল করব, দেখবো সবার কমেন্ট চেক করে। তার আগে হচ্ছে সবাই চিত্রটা আঁকা ডান কিনা কমেন্টে হচ্ছে জানাবেন। আচ্ছা, আচ্ছা, এই যে সাউন্ড কম বলছে, সাউন্ড কম লাগছে, আমি তো কথাই আস্তে আস্তে বলছিলাম, অত বেশি জোরে বলছিলাম না। লেখা শেষ, ইয়াব বলছে ওকে সাউন্ড কম লাগছে। অনেকে ক্লাস না করলে এটা বন্ধ করে দিব। হ্যাঁ, সেটা হচ্ছে যে কথা হচ্ছে যে আমি হচ্ছে বিং অ্যাটেনশন থাকা বেশি কার দরকার, আমার থেকে বেশি বেশি মনোযোগী বা বেশি এই ক্লাসগুলোর জন্য মনের ভিতরে একটা ইয়া থাকা যে 11টার দিকে ক্লাস, আমাকে 11টা বাজে উপস্থিত থাকতে হবে। এটা কি শুধুমাত্র আমার আমার অ্যাটেনশন থাকা দরকার এই বিষয়, নাকি সবার? অবশ্যই সবার। আমি সবার কথা চিন্তা করে এত কষ্ট করে সবার জন্য হচ্ছে করতে পারবো, আর আপনারা নিজেদের জন্য করতে পারবেন না। তো এটা তো আশা করা যায় না। তো এটা ছাড়া আর কোনো উপায় নেই, বন্ধ করে দেওয়া ছাড়া। আচ্ছা, ওকে, আমি কখনো করি নাই, কিভাবে করতে হয় তাও জানি না, সমস্যা নাই, আমি হচ্ছে বলে দিব। ইউটিউব থেকে করলে বেস্ট হবে, উদ্ভাসে করেছে, ওকে করেছে বলছে। সাউন্ডে কি আসলে প্রবলেম হচ্ছে? আচ্ছা, আচ্ছা, এখন আমরা আসি এই টিআরএন এর ডেফিনেশনটা নিয়ে। টিআরএন এর ডেফিনেশন আমি কি বলবো? টিআরএন এর ডেফিনেশনটা হচ্ছে মেইনলি টিআরএনএ কি করে। টিআরএনএ কি করে? টিআরএনএ এর কাজ, এখানে সবাই লেখেন টিআরএনএ এর কাজ। টিআরএনএ এর কাজ, টিআরএনএ এর কাজ কি? টিআরএনএ এর কাজ হচ্ছে অ্যান্টিকোডন বহন করা। কি করা? অ্যান্টিকোডন বহন করা। অ্যান্টিকোডন বহন করা, অ্যান্টিকোডন বহন করা। এখন প্রশ্ন হচ্ছে এই অ্যান্টিকোডনটা জিনিসটা কি? অ্যান্টিকোডন জিনিসটা কি, তাই না? অ্যান্টিকোডন জিনিসটা বলার আগে অ্যান্টিকোডন জিনিসটা বলার আগে যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে নিউক্লিওটাইডের কথা। আমরা জিনিসটা নিউক্লিওটাইড, আমরা জেনেছি স্টার্ট কোডন নামে একটা বিষয় আছে, স্টপ কোডন বলে একটা বিষয় আছে। আমরা এটা হচ্ছে যে ডিএনএ সূত্র, তাই না? এটা ডিএনএ সূত্র। তো ডিএনএ সূত্রকে এইখানে যেগুলো থাকবে, 3টা কোডন থাকবে, এগুলোকে আমরা বলি স্টার্ট কোডন, আর শেষে যেগুলো থাকে এগুলোকে আমরা বলি হচ্ছে স্টপ কোডন। তো এখানে আমার মেইন বিষয় স্টার্ট কিংবা স্টপ কোডন নিয়ে না, আমার মেইন কথাটা হচ্ছে মূলত এই যে কোডনগুলো, নিউক্লিওটাইড কোডন, 3টা কোডন যখন একটা সূত্রকের উপর এভাবে বসবে, যখন 3টা কোডন একটা ছাঁচ বা একটা সূত্রকের উপর বসবে, তখন আমরা এটাকে কি বলি? তখন এটাকে আমরা যেটা বলি সেটা হচ্ছে,
তখন এটাকে আমরা কি বলি, ট্রিপলেট বলি। কি বলি এটাকে আমরা, ট্রিপলেট বলি। তো আমরা এটা একটু লিখি, এটাকে আমরা সবাই বলি হচ্ছে ট্রিপলেট। আমি কিন্তু কিছুক্ষণ পর পর কমেন্টটাকে চেক করছি, আপনারা আমাকে কমেন্টে জানাবেন যদি কোনো সমস্যা হয়, কারণ হঠাৎ করে যদি লাইভ অফ হয়ে যায় তখন কিন্তু আবার আলোচনাটা করতে হবে। তাহলে যখন এরকম সামনে অথবা শেষের দিকে এরকম একটা সূত্রকের মধ্যে বা একটা ছাঁচের মধ্যে তিনটা নিউক্লিওটাইড বসবে, তখন আমরা এটাকে বলবো ট্রিপলেট। এবার আমরা আসি, আমরা এখানে যদি থাকে এ, এখানে যদি থাকে ইউ, এখানে যদি থাকে জি, এ ইউ জি, তো মূলত এই এ ইউ জি কে কিন্তু স্টার্ট কোডন বলা হয়। তো এখন কথায় আসি, এখন কথা হচ্ছে যে যদি এখানে এর পরিবর্তে কি বসবে, এর পরিবর্তে বসবে হচ্ছে ইউ, ইউ এর পরিবর্তে বসবে হচ্ছে এ, আর জি এর পরিবর্তে বসবে হচ্ছে সি, তাই না? এখন এই ট্রিপলেটের বিপরীতে যারা বসে তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় কোডন। ট্রিপলেটের বিপরীতে যারা বসে তাদেরকে বলা হয় কোডন। কি বলা হয়, কোডন বলা হয়। এবার কথায় আসি, এটা মূলত ব্যাপারটা হচ্ছে মূলত এরকম, এখানে জায়গা নেই, আমি নিচে লিখি জিনিসটাকে এরকম, ঠিক আছে? এখানে একটা সূত্র কাকা, এইখানে একটা সূত্র কাকা। তো এই সূত্রটা দেখে দেখে আমি এইখানে একটা জিনিস আঁকবো, অথবা এইটাকে দেখে আমি আঁকবো। তো এখানে কি আছে, এ ইউ জি আছে, এ ইউ জি আছে, ঠিক আছে? তো এবার আমি কি করব, আমি এইটাকে দেখে দেখে এইখানে আরেকটা সূত্র মানে এখানে নিউক্লিওটাইড গুলো বসাবো। তো মূলত এদেরকে আমরা বলবো হচ্ছে ট্রিপলেট। ফার্স্টে সূত্রকের মধ্যে যে নিউক্লিওটাইড গুলো থাকবে বা নাইট্রোজেন ক্ষার গুলো থাকবে সেগুলোকে আমরা বলবো হচ্ছে ট্রিপলেট। ডেফিনেশনটা কিভাবে লিখতে হবে, ডেফিনেশনটা লিখবেন এভাবে যে একটা সূত্রকের মধ্যে বা একটা ডিএনএ সূত্রকের মধ্যে যখন যখন তিনটা নিউক্লিওটাইড বসে তাদেরকে আমরা বলি হচ্ছে ট্রিপলেট। এবার কথায় আসি, এই ট্রিপলেট গুলোর বিপরীতে এই ছাঁচে বসবে না, যখন এই ছাঁচে বসবে তখন এর পরিবর্তে এখানে বসবে ইউ, ইউর পরিবর্তে এখানে বসবে এ, জি এর পরিবর্তে এখানে বসবে সি। তো এগুলোকে আমরা কি বলি, এই ট্রিপলেটের বিপরীতে যারা বসে তাদেরকে আমরা বলি হচ্ছে কোডন, এদেরকে আমরা বলি হচ্ছে কোডন। এবার কথায় আসি যে অ্যান্টিকোডন কাদেরকে বলা হবে, যে এখানে অ্যান্টিকোডন কাদেরকে বলা হবে। এবার এটাকে দেখে দেখে আমি এইটাকে আঁকবো, কিভাবে আঁকবো, এর ইউ এর পরিবর্তে আঁকবো হচ্ছে এ, এর পরিবর্তে দিব হচ্ছে ইউ, ঠিক আছে? তারপর সি এর পরিবর্তে দিব হচ্ছে জি, আর বন্ধনীগুলো তো দিতেই হবে, জি এর এখানে এরকম করে বন্ধনী তো দিতেই হবে, তো সেগুলো আপনারা দিয়ে নেবেন, আমার এখানে জায়গা হচ্ছে না। আচ্ছা, তো তাহলে আমরা একটু খেয়াল করি, তো এখানে কি হচ্ছে, এখানে প্রথমে এইটা দেখে দেখে এটা বসালাম, দেখা যায় পাশে, হ্যাঁ দেখা যায়, এইটা দেখে দেখে আমি এটা বসালাম, এটাকে বলবো ট্রিপলেট। ট্রিপলেট দেখে দেখে সেটা কথায় আসি যে কোডনটা আমি এঁকেছি, এই কোডনটাকে দেখে দেখে যেটা এঁকেছি সেটাকে বলবো অ্যান্টিকোডন। কেন অ্যান্টিকোডন, কারণ লক্ষ্য করি এইটা আর এটা কিন্তু সেম, এই যে এ এ ইউ ইউ জি জি, আগের জিনিসটাই পেয়ে গেছি না, আগের জিনিসটা পেয়ে গেছি না। তো আমরা অ্যান্টি কথাটার মানে কি বুঝি, অ্যান্টি কথাটার মানে বুঝি হচ্ছে বিপরীত, কি বুঝি, বিপরীত বুঝি। তো তার মানে এইটার পরিবর্তে আমরা এইটা লিখেছি, কোডন লিখেছি, এবার যেটার পরিবর্তে লিখেছি সেটা হবে, সেটা যদি পরবর্তী ছাঁচে গিয়ে বসে, অর্থাৎ এই ছাঁচে গিয়ে বসলো, তাই এটাকে আমরা বলছি অ্যান্টিকোডন। তাহলে বুঝতে পারলাম আমরা কোথা থেকে কোথায় গেছে। কারো কি কোনো প্রবলেম আছে এতটুকুতে, কারো কোনো প্রবলেম আছে কিনা, যে অ্যান্টিকোডন জিনিসটা কি বুঝতে পারলাম কিনা? ট্রিপলেট দেখে দেখে যেটা আঁকবো সেটা হচ্ছে কোডন, কোডনকে দেখে দেখে যেটা আঁকবো সেটা হচ্ছে অ্যান্টিকোডন। আর অ্যান্টিকোডন আর ট্রিপলেট কিন্তু একই, এখানে এ এখানে এ, এখানে ইউ এখানে ইউ, এখানে জি এখানেও জি। বুঝতে পারছি কিনা সবাই? ট্রিপলেট আর অ্যান্টিকোডন কি একই, তাদের রূপ দেখতে একই কিন্তু ডেফিনেশন কিন্তু ভিন্ন। তাদের রূপ দেখতে একই, এজন্য তাদেরকে বলা হচ্ছে অ্যান্টিকোডন। এটাকে কেন অ্যান্টিকোডন বলতেছি, কারণ এইটার বিপরীতে একটা কোডন লিখেছি, তাই না? এই কোডনটার সাথে কিন্তু যখন আমরা এটার বিপরীতে নিউক্লিওটাইড বা নাইট্রোজেন ক্ষারকগুলোকে বসালাম
তখন আমরা দেখতে পাচ্ছি এইটা পুরোপুরি মিলে যাচ্ছে ট্রিপলেটের সাথে, তাই না? এই জন্য এটাকে নাম দেওয়া হচ্ছে, কোডনের আগে অ্যান্টি যোগ করে নামটা হয়ে গেছে অ্যান্টিকোডন। কিন্তু এরা কিন্তু একই না, এরা কিন্তু একই না। এদের মধ্যে ভিন্নতা কোথায়? ভিন্নতা হচ্ছে যে এটা ছিল প্রি ছাঁচ বা প্রথম ছাঁচ, প্রথম ছাঁচ ছিল এটা। তারপর এটাকে দেখে দেখে এইটা তৈরি হয়েছে, দেন এটা থেকে তৈরি হয়েছে এটা। এগুলো স্টেপ ওয়াইজ আমাকে লিখতে হবে। যদি অ্যান্টিকোডন কি জিজ্ঞেস করে তখন আমাদেরকে ব্যাখ্যা করে বলতে হবে যে একটা ছাঁচে বা একটা সূত্রকের মধ্যে তিনটি নিউক্লিওটাইড যদি যুক্ত করি, তাদের বিপরীতে, তাদের পরিবর্তে যেই নিউক্লিওটাইড গুলো অন্য একটি ছাঁচে বসবে, সেই ছাঁচের নিউক্লিওটাইড গুলোকে আমরা বলি কোডন। কোডনকে দেখে দেখে একটা নতুন ছাঁচ যখন বিপরীত নিউক্লিওটাইড গুলোকে বসাবে বা বিপরীত নাইট্রোজেন ক্ষারগুলোকে বসাবে, তখন আমরা সেই নাইট্রোজেন ক্ষারগুলোকে বলবো হচ্ছে অ্যান্টিকোডন, অ্যান্টিকোডন বলবো। আচ্ছা, আচ্ছা আমি এখান থেকে লোডিং হতে দেখছি কেন? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হয়েছে না এখন? আমরা বুঝবো কি করে যে কোনটা কোডন আর কোনটা হচ্ছে অ্যান্টিকোডন? আমাদেরকে তো এইটা প্রশ্ন করবে না যে কোনটা কোডন কোনটা অ্যান্টিকোডন। আমাদেরকে প্রশ্ন করলে করতে পারে স্টার্ট কোডন কোনটা, অথবা প্রশ্ন করবে অ্যান্টিকোডন বলতে কি বুঝি। তখন আমি যেভাবে মাত্র বললাম সেই ব্যাখ্যাটা দিতে হবে। এন্ড এইটা ব্যাখ্যাটা কিভাবে লিখবো? আপনি তো মুখে একদম ছলি বলে গেছেন, এটা কি লেখা সম্ভব কিনা তো তাড়াতাড়ি? সম্ভব না। আপনি এটা কি করবেন, পরবর্তীতে পজ করে করে তারপর হচ্ছে লিখবেন। এখন বলছে ক্লিয়ার। এবার হচ্ছে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আরআরএনএ এবং এমআরএনএ। আরআরএনএ ক্ষেত্রে একটা লাইন লিখে রাখে, সেটা হচ্ছে রাইবোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে হচ্ছে আরআরএনএ। রাইবোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে হচ্ছে আরআরএনএ, এবং আরএনএ এর মধ্যে 80 থেকে 90 ভাগই হচ্ছে আরআরএনএ থাকে। আরএনএ এর মধ্যে 90 থেকে 80 ভাগই কি থাকে? আরআরএনএ থাকে। আর আর মানে কি এখানে? আরআরএনএ মানে কি? আচ্ছা এটা আমি মুছে ফেলি, এটা মুছে আমি হচ্ছে আরআরএনএ আর এমআরএনএ এর ডেফিনেশনটা লিখে দিই। আচ্ছা এটা মোছার পরে, আচ্ছা শিট, আমি চিত্রটাই তো বুঝালাম না। চিত্রটা বোঝানো ছিল, শিট শিট শিট, চিত্রটা আবার আঁকবো। আচ্ছা সমস্যা নাই, এটা আমি একটা ভিডিও দিয়ে দিব, সমস্যা নেই, কারণ 12টার দিকে তো আমার ক্লাস আছে। তবে এই চিত্রটা খাতার মধ্যে লিখে রাখুন, এইটার ব্যাখ্যা আমি দিব ইনশাআল্লাহ, এটা ব্যাখ্যা আমি দিয়ে দিব। খেয়াল করিনি মুছেটার নাম। আচ্ছা এবার হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা কি দেখবো? আমরা আরআরএনএ আর এমআরএনএ দেখবো। তাহলে একটু ডেফিনেশনটা লিখবো, এখানে লিখবো হচ্ছে আরআরএনএ, আরআরএনএ। তো এখানে আর মানে হচ্ছে কি? এই আর মানে হচ্ছে রাইবোজোমাল। তার মানে রাইবোজোমাল কথাটা যেহেতু চলে আসছে, তার মানে কি এটা আরএনএ এর একটা অংশ না? রাইবোজোমাল, রাইবোজোমাল। আচ্ছা এবার হচ্ছে এই আরএনএ কথায় আসি, যে আরএনএ এর মধ্যে, আরএনএ এর মধ্যে, আচ্ছা এক মিনিট, আমার গলাটা একদম শুকিয়ে গেছে, আমি একটু পানি খেয়ে আসি, ওয়েট, একটু ওয়েট করি সবাই।
তো মানে চিল্লাতে চিল্লাতে গলাটা শুকায় গেছে। যাই হোক, আরএনএ এর মধ্যে 80 থেকে মূলত 90% আরএনএ থাকে। 80 থেকে 90% আরএনএ হচ্ছে থাকবে। তারপর কথা হচ্ছে এই যে আরএনএ এর কথা যে বললাম, এই আরএনএ এর ক্ষেত্রে আরেকটা বিষয় লিখে রাখি, এটা হচ্ছে আরএনএটা হচ্ছে আরএনএ এর প্রধান উপাদান। এটা হচ্ছে আরএনএ এর প্রধান উপাদান। আরএনএ এর প্রধান উপাদান। তারপর আমরা লিখি এমআরএনএ। এমআরএনএ মানে হচ্ছে মেসেঞ্জার আরএনএ, যেটা কিনা আমরা ট্রান্সক্রিপশনে তৈরি করব। তো ট্রান্সক্রিপশন জিনিসটা বুঝতে হলে আমাদের কিন্তু এমআরএনএ, আরআরএনএ, টিআরএনএ এগুলো বুঝতে হয়। সেজন্য আমি এগুলো নিয়ে হচ্ছে বলে দিচ্ছি। তো একটু পর কিন্তু জিজ্ঞাসা করলে আবার বলতে হবে সবাইকে এগুলো, ঠিক আছে? একটু পর জিজ্ঞেস করলে সবাইকে আবার বলতে হবে। এমআরএনএ কি করে? কোডনকে বহন করে। কাকে বহন করে? কোডনকে বহন করে। আর টিআরএনএ কি করে? অ্যান্টিকোডন বহন করে। এগুলো মাথায় রাখতে হবে, একটু পর এগুলো কাজে লাগবে অনেক। তাহলে এমআরএনএ কি করে? কোডনকে বহন করে। এমআরএনএ কি করে? কোডনকে বহন করে। আচ্ছা, এবার কথায় আসি। এই যে কোডনকে সে বহন করছে, এখানে তার কোডন বহন করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে, সেটা হচ্ছে একটা থাকে হচ্ছে 5 প্রান্ত, একটা থাকে হচ্ছে কি 3 প্রান্ত। তো 5 থেকে 3 এর দিকে যাবে নাকি 3 থেকে 5 এর দিকে যাবে বলেন তো আমাকে একটু কমেন্ট করে। 5 থেকে 3 এর দিকে যায় নাকি 3 থেকে 5 এর দিকে যায়? নাকি 3 থেকে 5 এর দিকে যায়? আমরা গত ক্লাসে যখন ডিএনএ রেপ্লিকেশন করছিলাম তখন আমরা কোথা থেকে কোথায় গিয়েছিলাম? 3 থেকে 5 এ গিয়েছিলাম নাকি 5 থেকে 3 এ গিয়েছিলাম? কুইক অ্যানসার। সাদিয়া আক্তার বলছে 5 থেকে 3 এর দিকে, আশিক আশিক ভাই বলছে 3 থেকে 5 এর দিকে। তো আমাকে একটু সবাই কমেন্ট করে জানান, যারা রেকর্ডে দেখবেন তারাও কমেন্টে জানাবেন যে এটা 5 থেকে 3 এর দিকে যাবে নাকি 3 থেকে 5 এর দিকে যাবে। আইজে পায়ে বলছে 5 থেকে 3 এর দিকে যাবে। সাদিয়া আফরিন সুমাইয়া বলছে 3 থেকে 5। গত ক্লাসের জিনিসটা যদি মাথায় থাকে, গত ক্লাসটা যদি করে আসেন তাহলে অ্যানসার করতে পারবেন সঠিকভাবে। আমি আরেকজনের কমেন্ট নিব। 5 থেকে 3 এর দিকে বলছে ফাহমিদা মেজাবিন আপু। আচ্ছা, নুজহাত নাসিম দিয়া বলছে 5 থেকে 3 এর দিকে। আচ্ছা, গত ক্লাসটা কি সবাই করছিলেন? আমাকে একটু কমেন্ট করে জানান গত ক্লাসে কে কে করে নাই আর কে কে করছে কিন্তু তারপরেও মনে নাই। 3 থেকে 5 এর দিকে বলছে জেরিন। সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ভাইয়া বলতেছে 5 থেকে 3 থেকে 5 এর দিকে বলতেছে জেরিন। তো একটা বিষয় হচ্ছে যে আসলে এটা 3 থেকে 5 এর দিকেই যাবে। কোথায় যাবে? 3 থেকে 5 এর দিকে যাবে। কারণ আমরা যখন কালকে ডিএনএ রেপ্লিকেশন করতেছিলাম আমরা তখন কি করেছিলাম? আমরা এই সূত্রটা যখন লিখছিলাম এখানে আমরা 3 লিখেছিলাম, আর এই সূত্রকে এই জায়গায় আমরা 5 লিখেছিলাম, মনে আছে? এবার যখন আমরা এটাকে যখন আমরা ব্যাখ্যা করতে যাচ্ছিলাম, মেইনলি এখানে 5 থেকে 3 এর দিকে যাওয়া বা 3 থেকে 5 এর দিকে যাওয়া ব্যাপারটা কিন্তু না, সেরকম কিছু না যে 5 থেকে 3 এর দিকে যেতে হবে বা 3 থেকে 5 এর দিকে যেতে হবে। এটা বললে কিন্তু আবার কনফিউশন তৈরি হতে পারে। এখানে মেইনলি যে কথা সেটা হচ্ছে যে এখানে আমরা প্রথমত যে রেপ্লিকেশনের ক্ষেত্রে আমরা জাস্ট দিকটাকে নির্বাচন করতেছি। কি নির্বাচন করতেছি? দিকটাকে। যদি এখানে 5 নম্বর কার্বনে ফসফরিক গ্রুপটা থাকে, ফসফেট গ্রুপটা থাকে, তখন আমরা এটাকে বলি হচ্ছে 5 সূত্র বা 5 থেকে 3 এর দিকে যাচ্ছে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে 3 থেকে 5। এই যে আমরা ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে 3 থেকে 5। আর ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে আমরা 5 থেকে 3 অথবা 3 থেকে 5 যে কোনো একটা লিখতে পারি। তবে আমাদেরকে যদি কেউ নির্দিষ্ট করে বলে দেয় ট্রান্সক্রিপশনের কথা, তখন আমরা 3 থেকে 5 এর দিকে যাব। এবার কথা হচ্ছে এখানে 5 যদি থাকে, প্রান্তটা যদি 5 হয় তখন আমরা কি বলবো? যদি প্রান্তটা 3 হয় তখন আমরা কি বলবো? এই দুটো জিনিস হচ্ছে আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে যদি 5 প্রান্ত থাকে এটাকে আমরা বলি হচ্ছে লিডার, আর যদি 3 প্রান্ত থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ট্রেইলার। তাহলে এখানে সবাই লিখে রাখেন, যদি 5 হয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে লিডার। কি বলবো?
লিডার বলবো। যদি প্রান্তের এই প্রান্তটা যদি 5 হয় তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে লিডার। এই প্রান্তটা যদি 3 হয় তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ট্রেইলার। মানে 3 প্রান্তকে ট্রেইলার, 5 প্রান্তকে লিডার। 3 প্রান্তকে ট্রেইলার, 5 প্রান্তকে লিডার। এখন আমাকে বলেন 5 থেকে 3 এর দিকে যাওয়া, 3 থেকে 5 এর দিকে যাওয়া ব্যাপারটার মধ্যে কোনো কনফিউশন আছে কিনা? আমি মনে করবো 100% কিছু কিছু মানুষ বলবে অবশ্যই কনফিউশন আছে। তো তাদের জন্য আমি একটু হচ্ছে ওয়েট করব। কোডন কি আপু? কোডন হচ্ছে একটা ছাঁচ, একটা নিউক্লিক অ্যাসিড। একটা নিউক্লিক অ্যাসিডে যে একটা ছাঁচ থাকে, সেই ছাঁচের মধ্যে যে প্রোমোটর গুলো থাকবে, সেই প্রোমোটর গুলোর মধ্যে যে নিউক্লিওটাইড গুলো বসে, সেই নিউক্লিওটাইড গুলোকে বলা হয় কোডন। কি বলা হয়? কোডন বলা হয়। এখন এগুলো ফার্স্ট স্টার্ট কোডন থাকে, স্টপ কোডন থাকে, তো সেগুলো নিয়ে আমরা বলবো। এখন আমাকে বলেন যে 5 থেকে 3 এর দিকে যাওয়া অথবা 3 থেকে 5 এর দিকে যাওয়া, এটার মধ্যে কোনো কনফিউশন আছে কিনা? তানিশা অরিন আপু বলছে 3 থেকে 5 কোর্সি লোডিং ছিল আপু আমার। আচ্ছা, ওকে ওকে ওকে, ক্লিয়ার বলছে। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, একটু সমস্যা হতেই পারে, ভুলে যেতেই পারে। তো আজকে এখান থেকে কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেল। তাহলে 5 প্রান্তকে আমরা বলবো লিডার, 3 প্রান্তকে আমরা বলবো হচ্ছে ট্রেইলার। এইবার এই এমআরএনএ ব্যাপারটা কিন্তু সবার কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, সবার কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন প্রশ্ন হচ্ছে এই এমআরএনএ এর কাজ কি? যে এত বড় একটা প্রক্রিয়া যেটা হচ্ছে ট্রান্সক্রিপশন, এই ট্রান্সক্রিপশন হওয়ার মাধ্যমে এমআরএনএ তৈরি হচ্ছে, কিন্তু এটার কাজ কি? এটার কাজ হচ্ছে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের মধ্যে বার্তা পরিবহন করা। তো সবাই হচ্ছে লিখে রাখেন কাজ, এটার কাজ হচ্ছে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের দিকে কি করা? বার্তা পরিবহন করা, বার্তা পরিবহন করা। তো লিখেন যে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে, পুরোটা লিখবেন, আমি সংক্ষিপ্ত আকারে লিখছি। নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে কি করা? বার্তা পরিবহন করা। সিটা কি? আচ্ছা, তো তাহলে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমের দিকে বার্তা পরিবহন করা হচ্ছে কার কাজ? বার্তা পরিবহন। বার্তা পরিবহন হচ্ছে এমআরএনএ এর কাজ। ঠিক আছে, এইবার এই আরএনএ এমআরএনএ এর পরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে জিআরএনএ বা জেনেটিক আরএনএ। জিআরএনএ বা জেনেটিক আরএনএ, জিআরএনএ বা জেনেটিক আরএনএ। এখন এই জেনেটিক আরএনএ এর ক্ষেত্রে জেনেটিক আরএনএ কি করে? জেনেটিক আরএনএ কি করে? এটা অবশ্যই জেনেটিক মানে কি? জেনেটিক মানে হচ্ছে বৈশিষ্ট্য বা বংশগতি, একটা ধারাবাহিকতা যে মেনটেন করবে, এটাকে বলা হয় হচ্ছে জেনেটিক। এন্ড জেনেটিক আরএনএ যেহেতু, তার মানে এখানে আরএনএ এর মধ্যে এর অবস্থানটা রয়েছে। এখন আমি এখানে আসি জেনেটিক আরএনএ ক্ষেত্রে আমাদের একটা উদাহরণ শিখতে হয়। এইটার মধ্যে একটা, প্রথমে আপনি স্টার মার্কটা দরকার পড়লে স্টার মার্কটা আগে লিখবেন, তারপরে লাইনটা লিখবেন। এতটা ইম্পর্টেন্ট কথাটা, যে তারা কিন্তু এই ভাইরাসটাকে চেনে, যেটার নাম হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। এটার নাম হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। তো আমি একটু লিখে দেই, টোবাকো মোজাইক, টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে, টোবাকো মোজাইক ভাইরাস, এই জিনিসটা হচ্ছে সবাইকে কি করতে হবে? মনে রাখতে হবে। এই টোবাকো মোজাইক ভাইরাসটা হচ্ছে মেইনলি কি? জিআরএনএ। এই জিআরএনএ টোবাকো মোজাইক ভাইরাসের মধ্যে উপস্থিত থাকে। জিআরএনএ কোথায় থাকে? টোবাকো মোজাইক ভাইরাসের মধ্যে উপস্থিত থাকে। আচ্ছা, চিনি বলতেছে, তামাক পাতায় হয়। হ্যাঁ, আচ্ছা, ব্লার আমি দেখতে পাইছি। তো আমি একটু চেষ্টা করি, একটা টেকনিক আমি ওইদিন শিখলাম টিচারের কাছে। তো আমি একটু চেষ্টা করি যে এখানে হচ্ছে ক্লিক করলে আদৌ ব্লারিংটা হচ্ছে ঠিক হয় কিনা।
আচ্ছা এখন বলতেছে ক্লিয়ার। ওকে, ঠিক করতে গিয়ে পুরো ক্যামেরা উঠে গেল। আচ্ছা যাই হোক, তো এই ভাইরাসটা খুব সুন্দর একটা ভাইরাস। ভাইরাসটা দেখতে কেমন জানেন? ভাইরাসটা দেখতে হয় হচ্ছে এরকম একটা ভাইরাস। ভাইরাসটা দেখতে হয় হচ্ছে মূলত এরকম একটা আকার আকৃতি। তো এরকম এরকম থাকে তার পুরো দেহটার মধ্যে। তো আর এই আরএনএটা কিভাবে থাকে? আরএনএটার মধ্যে এটা থাকে হচ্ছে এরকম ভাবে একটা সূত্রকের মতো এটা পেঁচানো অবস্থা থাকে। এন্ড এটাকে আমরা বলি হচ্ছে জিআরএনএ। তো এইটা হচ্ছে মূলত ভাইরাস। এন্ড ভাইরাসের এই জায়গাটার মধ্যে উপরে এটাকে বলা হয় হচ্ছে জিআরএনএ। ঠিক আছে, বুঝতে পারছি? তো মূলত টোবাকো মোজাইক ভাইরাস এটা আমরা কোথায় পড়বো? এটা আমরা হচ্ছে আমাদের অনুজীব একটা চ্যাপ্টার আছে বায়োলজি ফার্স্ট পেপারেরই চ্যাপ্টার 4 এর মধ্যে, যেখানে এই টোবাকো মোজাইক ভাইরাস নিয়ে আলোচনা করা আছে। তো এইটা একটা উদাহরণ। এটা কিসের একটা উদাহরণ? এটা হচ্ছে জিআরএনএ এর উপস্থিতির একটা উদাহরণ, যে এটার মধ্যে একটা কি থাকবে? জিআরএনএ থাকে। এটার মধ্যে জিআরএনএ থাকে। তো মূলত এটা যে কোনো আকৃতিতে থাকতে পারে, এটা এরকমও থাকতে পারে, পেঁচানো এরকম রিং এর মতো থাকতে পারে, তাই না? সো এন্ড এই পুরোটা অংশটুকু হবে হচ্ছে ঠিক এরকম দেখতে একটা অংশটাকে বলবো হচ্ছে আমরা এই ভাইরাসটার নামই হচ্ছে মূলত টোবাকো ভাইরাস, মোজাইক ভাইরাস। তো এটা সবার লেখা শেষ হলে, আচ্ছা এটা আপনারা কেউ বুঝবেও না, এটার ডেফিনেশন হচ্ছে MOSIAIC। ওকে, সো মোজাইক ভাইরাস। তো এটা সবার লেখা শেষ না? এটা সবার লেখা শেষ না? তারপর হচ্ছে মাইনর আরএনএ। মাইনর আরএনএ কি করে? মাইনর আরএনএ মেইনলি এনজাইম গঠন করে। মাইনর আরএনএ কি করে? এনজাইম যে গঠন করে। মাইনর আরএনএ এনজাইম গঠন করে। মাইনর আরএনএ কি করবে? এনজাইম গঠন করবে। প্রোটিনের সাথে যুক্ত হয়ে মাইনর আরএনএ কি করে? প্রোটিনের সাথে যুক্ত হয়ে এনজাইম তৈরি করে। প্রোটিনের সাথে মিলিত হয়ে এনজাইম তৈরি, এটাই এর কাজ। হাই হাই, 12টা বাজতে আর মাত্র 6 মিনিট বাকি। আচ্ছা এটা সবাই একটু তাড়াতাড়ি দেখেন। আমি ভাবছি আজকে ট্রান্সলেশন সহ শেষ করতে পারবো, বাট পসিবল না মেবি। সবাই লেখা শেষ না? মাইনর আরএনএ মানে কি বুঝলাম? প্রোটিনের সাথে মিশিয়ে একটা কি তৈরি করবে? এনজাইম তৈরি করবে। এটা আমি মুছে ফেলি। স্ক্রিনশট তুলে নেবেন, স্ক্রিনশট তুলে নেবেন সবাই। আমি হচ্ছে এখন ট্রান্সক্রিপশনে চলে যাই। তো মূলত ট্রান্সক্রিপশন জিনিসটা কিভাবে হয়? তা আমরা একটা দেখলাম না যে একটা আরএনএ তৈরি হচ্ছে, আমরা দেখলাম না যে অ্যান্টিকোডন তৈরি হয়েছে। ওই যে অ্যান্টিকোডনটা তৈরি হলো না, একটা অ্যান্টিকোডন তৈরি হলো না, এখন কি করবে? আচ্ছা একটা ডিএনএ সূত্র দেখলাম না আমরা? ডিএনএ একটা সূত্র, ঠিক আছে? এখানে সবাই একটা ডিএনএ সূত্র আঁকবেন। ফার্স্টে সবাই হচ্ছে একটা ডিএনএ সূত্র আঁকবেন। তো ডিএনএ সূত্র কয়টা? 2টা তো, তাই না? তো তাহলে 2টা সূত্র কি আপনারা হচ্ছে আঁকবেন। এন্ড এই মনে করলাম এখানে আরো অনেক বড়, সূত্রটা আরো অনেক বড়, ঠিক আছে? অনেক বড়। এখন যদি আমাদের ট্রান্সক্রিপশন হওয়া দরকার হয়, ট্রান্সক্রিপশন হওয়ার মাধ্যমে একটা এমআরএনএ তৈরি করা দরকার। তো এমআরএনএ তৈরি করার জন্য আমাদের কি লাগবে? আরএনএ পলিমারেজ লাগবে। কি লাগবে? আরএনএ পলিমারেজ লাগবে। তো আরএনএ পলিমারেজ জিনিসটা কি? আরএনএ পলিমারেজ কি করবে? এই ডিএনএ সূত্রটাকে মাঝখান দিয়ে হচ্ছে ফাঁকা করে তৈরি করবে। তা আমি এখানে একটু অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিব, মানে আপনারা লিখবেন কিভাবে। আমি জিনিসটা মুছে ফেলবো, মুছে ফেলার পরে যেই চিত্রটা আঁকবো সেটা আপনারা কিভাবে লিখবেন সেটা আপনারা এটার নিচে অ্যারো চিহ্ন দিয়ে সেটা আপনারা আঁকবেন। আপনারা কিন্তু আবার মুছে আঁকতে যাবেন না। তা আমি হচ্ছে একটু তাড়াতাড়ি করার জন্য এটা মুছে এই জায়গার মধ্যে আঁকবো। তো লক্ষ্য করি, তাহলে এটা হচ্ছে একটা ডিএনএ সূত্র, ডিএনএ দ্বিসূত্র। তো পুরোটা হচ্ছে এটা ডিএনএ। এখানে আমি একটা কি বসাবো? এখানে আমি একটা আরএনএ পলিমারেজ বসাবো। কাকে বসাবো? একটা আরএনএ পলিমারেজকে বসাবো। তো এটা হচ্ছে একটা আরএনএ পলিমারেজ, এটা একটা আরএনএ পলিমারেজ। তো যখন এই আরএনএ পলিমারেজ এখানে বসবে, সে কি করবে? এই আরএনএ পলিমারেজটা কি করবে? এই ডিএনএ সূত্রটাকে মাঝখানে খুলে ফেলবে। তো যদি মাঝখানে খুলে ফেলে, আমি এটা মুছে ফেলছি কিন্তু,
আমি মুছে ফেলে যেটা আঁকবো এখন সেটা আপনারা নিচের তীর চিহ্ন দিয়ে চিত্রটা আঁকবেন, বুঝতে পারছি? আচ্ছা, তো এই অংশটুকু আমি মুছে ফেললাম। এই অংশটুকু মুছে এখন আমরা কি করব, এই পলিমারেজটা কি করবে, তার যে দুইটা ভাগ, এই দুইটা ভাগের মানে এখানে একটা অংশ থাকে, এখানে একটা অংশ থাকে। জিনিসটা কিসের মতো বলেন তো? জিনিসটা রাইবোজোমের মতো। কেন রাইবোজোমের মতো বলেন তো? কারণ রাইবোজোমের মধ্যে কয়টা পার্ট থাকে? দুইটা পার্ট থাকে না? একটা পার্ট হয় বড়, একটা পার্ট ছোট হয় না? একটা হয় হচ্ছে 60s, একটা হয় হচ্ছে 40s, মনে আছে? তো এই আকৃতিটা মেইনলি এরকমই, মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে। এই ফাঁকা জায়গার মধ্যে মূলত আরএনএ, সরি, এই ফাঁকা জায়গার মধ্যে মূলত ট্রান্সক্রিপশনটা হবে। কিভাবে হবে? কিভাবে হবে? ফাঁকা জায়গাটার মধ্যে এইখানটাতে সে হচ্ছে এরকম একটা ফাঁকা জায়গা তৈরি করে ফেলবে, সূত্রটাকে এরকম করে খুলে ফেলবে, পুরোটাকে মাঝখানে খুলে এখানে এরকম একটা অংশে তৈরি করবে। তৈরি করলে এরকম একটা অংশ। এবার লক্ষ্য করি, এখানে মাঝখানে ফাঁকা হয়ে গেছে না? আর এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো মাঝখানে কি আছে? নাইট্রোজেন ক্ষারক আছে না? তোমরা নাইট্রোজেন ক্ষারকগুলো বসাই, নাইট্রোজেন ক্ষারকগুলো এখানে বসাই। তো এখানে নাইট্রোজেন ক্ষারকগুলো আছে, ঠিক আছে? এখানে নাইট্রোজেন ক্ষারকগুলো আছে। এবার এই আরএনএ পলিমারেজ কি করবে? এই আরএনএ পলিমারেজের মেইন কাজটা হবে এখন কি? নিউক্লিওটাইড নিয়ে আসা। কাকে নিয়ে আসবে সে? নিউক্লিওটাইডকে নিয়ে আসবে। সে প্রথম কাজ করলো কি? প্রথম কাজ সে ডিএনএ সূত্রটাকে মাঝখান দিয়ে ফাঁকা করে ফেলে। এটা কি আসলে বাইরে থেকে দেখা যাবে না? জিনিসটা ঘটবে ভেতরে, মানে এই দুইটার মাঝখানে ফাঁকের ভিতরে জিনিসটা ঘটবে। কিন্তু বোঝানোর জন্য আমরা মূলত এই জিনিসটাকে এইভাবে বুঝাচ্ছি, ঠিক আছে? জিনিসটা ঘটে কিন্তু আসলে এই আরএনএ পলিমারেজের ভিতরে। তাহলে আসি, এখানে যে কোডনগুলো আছে, এই কোডনগুলোর মধ্যে এখন কি বসবে? নিউক্লিওটাইড বসবে। এক একটা করে নিউক্লিওটাইড যখন এখানে বসতে থাকবে, যখন এখানে এক একটা করে নিউক্লিওটাইড বসতে থাকবে, তখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এরকম করতে করতে এখানে একটা সূত্র তৈরি হবে না? নতুন করে একটা সূত্র তৈরি হবে, এবং তৈরি হতে হতে এটা এই প্রান্তে চলে আসবে। যখনই আরএনএ পলিমারেজের শেষ প্রান্তে চলে আসবে, তখন এখান থেকে এই আরএনএটা বের হয়ে যাবে, এবং এই আরএনএটাকে আমরা বলছি মেসেঞ্জার আরএনএ অথবা এমআরএনএ। আর এটাকে মেসেঞ্জার আরএনএ কেন বলা হচ্ছে? কারণ সে এই কোডনের বিপরীতে যেগুলো লিখেছে সেগুলোকে বলা হচ্ছে অ্যান্টিকোডন। এই অ্যান্টিকোডন গুলোকে কে নিয়ে যাচ্ছে? এই অ্যান্টিকোডন গুলোকে সরি, এগুলো এখানে যেগুলো বসছে এগুলো তো কি ট্রিপলেটের অংশ। ট্রিপলেটের বিপরীতে যেগুলো বসেছে সেগুলো হচ্ছে কোডন। এখন টিআরএনএ এর কাজ হচ্ছে অ্যান্টিকোডন বহন করা, এমআরএনএ এর কাজ কি? কোডন বহন করা না? তাহলে সে কি করবে? কোডনকে বহন করে নিয়ে যাবে। আর এখানে সে কোডন যে বহন করছে, এজন্য এটাকে আমরা বলছি কি? মেসেঞ্জার আরএনএ। তো এখান থেকে মাঝখানে যে একটা এখানে তো আছে, এটা দেখে দেখে এটা তৈরি হয়েছে, এবং এটা দেখে দেখে এটা তৈরি হয়েছে। এই কোডনটা নিয়ে সে যেহেতু বের হচ্ছে, তাই এই আরএনএটাকে আমরা বলবো এমআরএনএ। তার মানে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে একটা এমআরএনএ তৈরি হয়েছে। তো এমআরএনএ কিন্তু দুইটা পার্ট থাকবে। এমআরএনএর মধ্যে দুইটা পার্ট থাকবে। দুইটা পার্ট জিনিসটা কি? জিনিসটা হচ্ছে কিছুটা অংশ লাল থাকবে, কিছুটা অংশ কালো থাকবে। মূলত কালো আর লাল এটা ব্যাপারটা আমি বোঝাতে চাচ্ছি না। ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে এমআরএনএ তৈরি হয়েছে, এটা কিছু অংশ প্রোটিন তৈরি করে, কিছু অংশ প্রোটিন তৈরি করে না, ঠিক আছে তো, তাই না? এটা কিছু অংশ প্রোটিন তৈরি করে, কিছু অংশ প্রোটিন তৈরি করে না। এখন যে অংশগুলো প্রোটিন তৈরি করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় এক্সনস। যে অংশগুলো প্রোটিন তৈরি করে তাদেরকে বলা হয় এক্সনস, আর যে অংশগুলো প্রোটিন তৈরি করে না তাদেরকে আমরা কি বলি? এক মিনিট, আমি চিত্রটা একটু দেখালে। কারেন্ট চলে গিয়েছিল, আহারে জান্নাতালি। আমি একটু চিত্রটা দেখাই, তাহলে সবার কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এই যে চিত্রটা দেখি, চিত্রটা একটু দেখি যে এখানে ডিএনএটার মাঝখানে কি বসে গেছে? মাঝখানে হচ্ছে আমাদের মাঝখানে কি বসে গেছে? মাঝখানে একটা আরএনএ পলিমারেজ বসে গেছে। এইটার মাঝখানে ঢুকে গেছে কে? এটা মাঝখানে ঢুকে গেছে মূলত ডিএনএটা। ঢুকার পরে এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে মাঝখানে ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হওয়ার পর এখানে নিউক্লিওটাইড গুলো বসতেছে, বসতে বসতে একটা একটা নিউক্লিওটাইড বসতে বসতে একটা সময় এখানে যে ঘটনাটা ঘটবে, একটা নিউক্লিওটাইড বসতে বসতে একটা সময় এখান থেকে এরকম একটা জিনিস আমরা পাবো।
এখানে বসতে বসতে একটা মেসেঞ্জার আরএনএ এখান থেকে বের হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখবো যে 3 থেকে 5-এর দিকে কথাটা আমি কেন বলেছিলাম, এইটা এখন আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে মূলত যে নিউক্লিওটাইড গুলো বের হবে, এই মেসেঞ্জার আরএনএ যেই প্রান্তটা আগে বের হবে সেটা হবে হচ্ছে 5 প্রান্ত, যেই প্রান্তটা পরে বের হবে সেটা হবে হচ্ছে 3 প্রান্ত। তাহলে 3 থেকে 5-এর দিকে আসছে, এটা আমরা বুঝতে পারছি না? আচ্ছা, এবার কথায় আসি, এই যে একটা বের হলো একটা এমআরএনএ, এইটার মধ্যে কিন্তু সবটা কি হবে না, সবটা প্রোটিন তৈরি করবে না। এমআরএনএ এর কাজ কি? প্রোটিন তৈরি করার ট্রান্সলেশনে গিয়ে সে কি করবে? প্রোটিন তৈরি করবে। আচ্ছা, 12 বাচ্চা, আচ্ছা, প্রোটিনটাকে সে হচ্ছে তৈরি করবে। কিন্তু এমআরএনএ সবগুলো অংশ বা মেসেঞ্জার আরএনএ সবগুলো অংশ কি প্রোটিন তৈরি করে? সবগুলো অংশ প্রোটিন তৈরি করে না, প্রোটিন তৈরি করে কিছু কিছু অংশ। তো যেটা বের হচ্ছে, অ্যাকচুয়ালি যেটা বের হয়েছে সেটা হচ্ছে এইটা, এটা বের হয়েছে। তো এটার মধ্যে কিছু অংশ দেখতে পাচ্ছি লাল, কিছু অংশ দেখতে পাচ্ছি হলুদ, তাই না? কিছু অংশ দেখতে পাচ্ছি লাল, কিছু অংশ দেখতে পাচ্ছি হলুদ, দেখতে পাচ্ছি এটা আমরা। তো আমরা হচ্ছে এটাকে এইভাবে হচ্ছে আর্ট করব। আচ্ছা, তো আমি কি বললাম? আমি বললাম যেসব অংশ প্রোটিন তৈরি করে তাদেরকে বলবো হচ্ছে আমরা কি? এক্সনস বলবো। আর যেগুলো প্রোটিন তৈরি করবে না তাদেরকে আমরা বলবো ইন্ট্রনস। কি বললাম? যেসব অংশ প্রোটিন তৈরি করবে তাদেরকে আমরা বলবো এক্সনস, যেসব অংশ প্রোটিন তৈরি করবে না তাদেরকে আমরা বলবো হচ্ছে ইন্ট্রনস। তো আমরা এখানে লিখি, আমরা আমাদের এমআরএনএটাকে এখানে লিখি। এমআরএনএটা হচ্ছে দেখতে এরকম একটা এমআরএনএ, কিছু অংশ লাল, কিছু অংশ নীল অথবা হলুদ, যে কোনো কালার দিয়ে আপনি এটা মিন করতে পারেন। তবে এখানে যেটা মিন করবে মেইনলি কালার মিন করবে না, কালার মিন করবে না, মিন করবে হচ্ছে যে কোন অংশটুকু প্রোটিন তৈরি করবে আর কোন অংশটুকু করবে না। তো এখানে আমি মনে করলাম আমার লাল অংশগুলো হচ্ছে প্রোটিন তৈরি করে, তাই এই লাল অংশগুলোকে আমরা কি বলবো? এক্সনস বলবো। এক্সনস প্রোটিন তৈরি করে। প্রোটিন তৈরি করে। আর নীল অংশগুলো হচ্ছে ইন্ট্রনস, তৈরি করে না, তৈরি করে না। লেখা শেষ, লিখে ফেলেন সবাই এটা। এরপর কি হবে? এরপর এটা একটা রাইবোজোমে যাবে, রাইবোজোমে যাওয়ার পর সেখান থেকে সে একটা প্রোটিন তৈরি করবে এবং সেটা হচ্ছে ট্রান্সলেশনের পার্ট। কিসের পার্ট? সেটা ট্রান্সলেশনের পার্ট। আজকে ক্লাসে যেহেতু ট্রান্সলেশন পড়ানো সম্ভব না, সো আমরা হচ্ছে ক্লাসটা এখানেই শেষ করে দিব। সবাই এইটুকু অংশ বুঝতে পেরেছেন কিনা, যারা রেকর্ডে দেখবেন ইউটিউবে তারা কমেন্টে জানাবেন বুঝতে পেরেছেন কিনা, প্রবলেম হয়েছে কিনা, কেমন বুঝতে পেরেছেন সেটাও জানাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে নেক্সটে আমরা যেটা উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে কি ইউটিউব থেকে লাইভে যাওয়ার সিস্টেমটা। তো কিভাবে আপনারা দেখবেন লাইভ ক্লাসটা সেটাও আমি দেখিয়ে দিব, একটা ভিডিওর মাধ্যমে আমি আপলোড করে দিব। তবে জিনিসটা খুব মজার হবে যদি আমরা ইউটিউব থেকে লাইভে ক্লাস করি। ওকে, সো আজকে হচ্ছে আমাদের আলোচনাটা হচ্ছে এই পর্যন্তই রাখি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।